প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আমি পূর্বের ধারাবাহিকতায় আজকে ব্যাংক ব্যবস্থা অর্থাৎ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং নবম দশম শ্রেণীর নতুন সিলেবাস 2026 সালের এর চ্যাপ্টার 3 শেয়ার বন্ড ডিবেঞ্চার এইটার দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব নিয়ে আলোচনা করব। আমরা দেখি আজকের আলোচসূচিতে কি আছে। আমাদের আজকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং নবম দশম শ্রেণী 2026 সালের নতুন এখানে চ্যাপ্টার 3 শেয়ার বন্ড ও ডিবেঞ্চার। তো আমরা এর আগে আলোচনা করেছি যে আসলে ফাইন্যান্স এর তিনটি মেইন ফাংশন। একটা হচ্ছে অর্থ সংগ্রহ করা বিজনেসের জন্য কম খরচে সুবিধাজনক উৎস থেকে, সেটা সঠিকভাবে বিনিয়োগ করা অর্থাৎ ফাইন্যান্সিং ডিসিশন, অর্থায়ন সিদ্ধান্ত। আর একটা হলো বিনিয়োগ সিদ্ধান্ত, ইনভেস্টমেন্ট ডিসিশন, কোথায় বিনিয়োগ করলে লাভ সবচেয়ে বেশি হবে, ঝুঁকি কম হবে, এই বিষয়গুলো। এবং ফাইনালি বিনিয়োগ থেকে যে আয়টা হবে, রিটার্নটা আসবে, সেটা আবার কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, কতটুকু রিইনভেস্ট করবে বিজনেসের জন্য, আবার কতটুকু শেয়ার হোল্ডারদের মালিকদের জন্য লভ্যাংশ আকারে বিতরণ করা হবে। তো এইখানে দীর্ঘমেয়াদী যে উৎসগুলো আছে, যে আমরা যখন বিজনেসের জন্য অর্থ সংগ্রহ করি, তখন আমাদেরকে স্বল্প মেয়াদি, দীর্ঘমেয়াদী দুই ধরনেরই প্রয়োজন পড়তে পারে। কোনো টাকা আমার সাময়িক প্রয়োজনের জন্য হতে পারে, সে আমার ফ্যানের ইলেকট্রনিক্স অর্থাৎ ফ্যান, বৈদ্যুতিক লাইট, এগুলোর আমার ব্যবসা আছে। এখন শীতের শেষে বা শীতের সময়ে ফ্যানের চাহিদা কম থাকে, দাম কম থাকে বাজারে। তা আমি যদি শীতের সময়ে বেশি স্টক করতে পারি ফ্যান, হয়তো 3 মাস পর বা 2 মাস পরে যে গরম শুরু হবে তখনই দামটা বেড়ে যাবে। তো আমার এই 2 মাস বা 3 মাসের জন্য আমার একটা ফান্ডের প্রয়োজন হতে পারে। তাহলে সেটা প্রয়োজন হলে তখন আমি কি স্বল্প মেয়াদী উৎস থেকে সংগ্রহ করব। আর আমি যদি একটা কথার কথা আমার একটা বিল্ডিং করতে চাই আমার অফিসের জন্য, তাহলে এই বিল্ডিং এর যে খরচটা এটা দীর্ঘমেয়াদী, তখন এর জন্য আমার ফান্ডের দরকার হলে আমি দীর্ঘমেয়াদী উৎস থেকে টাকাটা সংগ্রহ করব। তাছাড়া মিসম্যাচ হয়ে যাবে। আমি যদি স্বল্প মেয়াদে টাকা প্রয়োজন, সেটা যদি আমি দীর্ঘমেয়াদে থেকে নেই, তাহলে প্রয়োজন শেষ হলে আমি টাকাটা আবার ফেরত দিতে পারবো না, আমার কাছে টাকাটা আইডেল পড়ে থাকবে, তখন আমার লস হবে। আবার কি হবে, যদি আমার দীর্ঘমেয়াদী প্রয়োজনে টাকা প্রয়োজন, আমি স্বল্প মেয়াদী উৎস থেকে যদি সংগ্রহ করি, তাহলে ওই মেয়াদ শেষ হলে আমাকে তো আবার টাকাটা ফেরত দিতে হবে, তখন আমি আর ফেরত দিতে পারবো না। কারণ আমার কাছে আমি টাকাটা তো দীর্ঘমেয়াদী খাতে খরচ করে ফেলেছি। এই জন্য আমাদের সবসময় প্রয়োজন অনুযায়ী আমাদেরকে উৎস নির্বাচন করতে হয়। তো দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে এখানে মেন 3টা উৎস ছিল: শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার। শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। তো আমরা এর আগে শেয়ার নিয়ে আলোচনা করেছি। শেয়ার হচ্ছে মালিকানা সত্ত্বের দলিল, অর্থাৎ যারা শেয়ার কিনে কোম্পানির, তারা কোম্পানির মালিক হয়। তো মালিক মানে স্বাভাবিক কারণে সে লাভের অংশ পাবে, সে লাভের অংশ পাবে, এবং লোকসান হলে সে লোকসানটা তাকে বহন করতে হবে। শেয়ারেরও অনেক প্রকার শেয়ার আছে, আমরা ডিটেলস আলোচনা করেছি। সাধারণ শেয়ার, তাদের সুবিধা অসুবিধা, অগ্রাধিকার, তাদের সুবিধা অসুবিধা, বিলম্বিত রাইট শেয়ার, বোনাস শেয়ার, এগুলো আমরা অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি, আমি আর সেগুলোতে যাব না। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের বন্ড এবং ডিবেঞ্চার। তো বন্ড আর ডিবেঞ্চার কি? আসলে বন্ড আর ডিবেঞ্চার হচ্ছে এটা ঋণপত্রের দলিল। অর্থাৎ কোম্পানি যখন শেয়ার ইস্যু করে টাকা সংগ্রহ করে, তখন সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ তারা মালিক হয় যারা শেয়ার কিনে। আর কোম্পানি যখন বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করে টাকা সংগ্রহ করে, তখন যারা বন্ড বা ডিবেঞ্চার কিনে তারা কিন্তু ঋণদাতা হয় কোম্পানির কাছে। কারণ তারা কোনো লাভ লসের অংশীদার বহন করবে না, তারা শুধু কি করবে, তারা যে বন্ড বা ডিবেঞ্চার কিনছে, এর বিপরীতে তারা তো একটা ইনভেস্ট করতেছে, সেটার জন্য সে সুদ পাবে ওখান থেকে বা মুনাফা পাবে। তো আমরা ইন ডিটেলস আলোচনা করব বন্ড কি আর ডিবেঞ্চার কি। তা আমাদের বন্ড হচ্ছে, তাহলে কি, বন্ড হচ্ছে একটা দীর্ঘমেয়াদী উৎস টাকা সংগ্রহের কোম্পানির জন্য।
এটা একটা ঋণ দলিল। অর্থাৎ কোম্পানি বন্ড ইস্যু করে, যারা বন্ড কেনে তারা কি পাবে কোম্পানি থেকে? নির্দিষ্ট সময় অন্তর একটা লাভ পাবে। বন্ডে লেখা থাকে সেটা, যে কত পার্সেন্ট হারে লাভ দেওয়া হবে, কতদিন পর পর দেওয়া হবে, এবং এর একটা মেয়াদ থাকে। বন্ডের যে যে কোনো ঋণেরই একটা মেয়াদ থাকে, কিন্তু শেয়ারের কিন্তু কোনো মেয়াদ থাকে না, কারণ শেয়ার তো মালিক, তার কোনো মেয়াদ নাই। কিন্তু বন্ডের ক্ষেত্রে এবং ডিবেঞ্চারের ক্ষেত্রে অবশ্যই একটা মেয়াদ থাকবে। তো বলছে এখন দেখি আমরা বইয়ের কি সংজ্ঞাটা কি দেওয়া আছে। বলছে বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের আরেকটি খাত হচ্ছে বন্ড। পূর্বে জেনেছি যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংগ্রহ সংস্থান করে সেটাকে বন্ড বলা হয়। একই কথায় তাহলে কোম্পানি তার প্রয়োজনে যখন ঋণ নেয় এবং তার বিপরীতে দলিল ইস্যু করে, ব্যাংক থেকে ঋণ না, এটা জনগণের কাছ থেকে ঋণ নিচ্ছে, যাদের কাছে টাকা আছে তারা কিনে এটা, সেটা হচ্ছে বন্ড, বন্ধকি দলিল। তো বন্ডের এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে যে জামানত। একটা কোম্পানি যখন একটা বন্ড ইস্যু করে তখন সে তো ঋণ নিচ্ছে, সে ঋণের ওই একটা একটা নির্দিষ্ট একটা সম্পদ কোম্পানির, ওই ঋণের বিপরীতে তাকে বন্ধক রাখতে হয়। কথার কথা, এখন কোম্পানি তার ব্যবসা চলতেছে, সে নতুন একটা ফ্যাক্টরি করতেছে, সেই ফ্যাক্টরির জন্য তার টাকার দরকার। সে শেয়ার ইস্যু না করে সে সিদ্ধান্ত নিল যে সে বন্ড ইস্যু করবে, অর্থাৎ সে ঋণ নিবে। তো বন্ড ইস্যু করলে তখন যেহেতু যে প্রজেক্টটা সে নতুন করতেছে, এই প্রজেক্টটা সে বলল যে এই সম্পদটা বন্ধক থাকবে। অর্থাৎ বন্ধক থাকবে মানে কি? যে গ্যারান্টি, জামানত হিসাবে। অর্থাৎ যদি কোনো কারণে কোম্পানি ফল্ট করে, তাহলে যে সম্পদটা ওই বন্ডের এগেনস্টে বন্ধক থাকবে, যদি কোম্পানি ফল্ট করে অর্থাৎ লোকসান করে, বন্ধ হয়ে যায়, তখন প্রথমে ওই সম্পদ বিক্রি করে বন্ড হোল্ডারদের টাকা আগে পরিশোধ করতে হবে। এটাই হচ্ছে জামানত। অর্থাৎ ওই ওই সম্পদটা সে আর অন্য কোনো কাজে ব্যবহার, সে ব্যবসাতে ব্যবহার করতে পারবে, কিন্তু ওটা বিক্রি করে অন্য কোনো কাউকে পাওনা পরিশোধ করতে পারবে না। যদি বিক্রি করার প্রয়োজন পড়ে, অবশ্যই বন্ড হোল্ডারের টাকাটা আগে পরিশোধ করতে হবে। তাহলে বন্ডের একটা বৈশিষ্ট্য কি? যে এটা একটা ঋণ নিচ্ছে, এই ঋণ নিচ্ছে কোম্পানি একটা গ্যারান্টর হিসেবে, জামানত হিসাবে ওই যারা বন্ড কিনছে তাদের নিশ্চয়তার জন্য, যে ঠিক আছে তোমাদের ঋণ নিচ্ছি, তোমাদের ভয় নাই, এর বিপরীতে এই সম্পদটা তোমাদের রাখা থাকলো, কোনো কোনো প্রবলেম হলে এই সম্পদটা বেচে তোমাদের টাকাটা আগে দেওয়া হবে, তারপরে অন্যান্য সম্পদ, অন্যান্য যারা পাওনা। তাহলে প্রথম হচ্ছে জামানত, তারপর হচ্ছে পরিপক্কতার তারিখ, এটাকে বলে আমরা ম্যাচুরিটি। সবসময় আমরা বাংলাটা ইংরেজিটাই বেশি ব্যবহার করে অভ্যস্ত। ম্যাচুরিটি ডেট, অর্থাৎ প্রত্যেকটা ঋণের একটা মেয়াদ পূর্তি থাকে, 5 বছর, 10 বছর, এরকম। তাহলে বন্ডের কি বৈশিষ্ট্য দেখলাম? প্রথম হচ্ছে একটা জামানত থাকে, যার বিপরীতে একটা সম্পদ থাকে, ওই বন্ডের বিপরীতে একটা সম্পদ বন্ধকি আকারে, জামানত আকারে রাখা হয়। দ্বিতীয়ত কি? একটা বন্ডের ম্যাচুরিটি ডেট থাকে, অর্থাৎ মেয়াদ পূর্তি কবে হবে। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে। তাহলে আর যারা বৈশিষ্ট্য এগুলো বলছে, আরো কি থাকে? আসলে একটা ফেস ভ্যালু থাকে, এখানে নাই সেগুলো। অর্থাৎ একটা বন্ডের মূল্য কত, 1,000 নাকি 100, এরকম উল্লেখ করা থাকে। আর কি থাকে? কত পার্সেন্ট হারে সুদ দিবে, সুদের হার সেটা উল্লেখ থাকে। কতদিন পর পর দিবে, 6 মাস পর দিবে না 1 বছর পর দিবে, এগুলো উল্লেখ থাকে। তো বলছে যে যারা এই বন্ড বন্ড কিনে তাদেরকে আসলে ঋণদাতা বলা হয়। বলছে বন্ডের মালিকরা কোম্পানির ঋণদাতা, তারা কিন্তু মালিক না। ঋণদাতারা কি পায়? ঋণদাতারা পায় তাদের ক্লেম হতে তারা সময় মতো সুদটা পাবে, ব্যবসায় লাভ হলো না লস হলো তারা দেখবে না, ব্যবসা তারা সুদ পাবে, এবং মেয়াদ শেষ হলে আসল টাকাটা ফেরত পাবে। যদি কোম্পানি এটা না দেয় তখন কিন্তু এরা মামলা করতে পারবে। কিন্তু যারা শেয়ারের মালিক তারা কিন্তু মামলা করতে পারবে না, যে আমি আমি শেয়ার কিনেছি, আমাকে কোনো লভ্যাংশ দিচ্ছে না, এইটা মামলা করতে, কারণ তারা তো মালিক। যদি লভ্যাংশ লাভ থাকে তাহলে পাবে, কিন্তু এর জন্য মামলা করতে পারবে না। কিন্তু এই যারা বন্ড হোল্ডার বা ডিবেঞ্চার হোল্ডার, এরা কিন্তু ঋণদাতা, এদের পাওনার সময় মতো পরিশোধ না করলে, এদের সুদ না দিলে, আসল টাকা না দিলে এরা মামলা করতে পারবে কোর্টে, করে কোম্পানি দেউলিয়া করে দিতে পারবে।
তারপর ঘ নাম্বার বলছে যে রূপান্তরযোগ্যতা। রূপান্তরযোগ্যতা কি, অনেক কোম্পানি ওই ইস্যু করার সময়, বন্ড ইস্যু করার সময় এরকম সুযোগ দিয়ে থাকে যে ঠিক আছে, যদি কেউ চায় পরবর্তীতে এই বন্ডটাকে শেয়ারে কনভার্ট করতে পারবে। তো শেয়ার আর বন্ডের নর্মালি এখানে তাহলে প্রশ্ন হলো যে বন্ডের তো ঝুঁকি কম, কারণ তার টাকার গ্যারান্টি আছে, তাকে আগে টাকা দিতে হবে। তাহলে সে কেন রূপান্তর করে শেয়ার করবে? অনেকে করতে চায় যখন কোম্পানির ব্যবসাটা ভালো চলে, তখন হয় কি, তখন শেয়ার হোল্ডার যারা যারা মালিক তাদের আয়টা বেশি হয়। ঋণ দেওয়ার পর সবার পরিশোধ, সুদের টাকা, অন্যান্য খরচ পরিশোধ করার পর যা থাকে সবই মালিকের। তো এই জন্য যখন কোম্পানি খুব ভালো করে, তখন বন্ড হোল্ডাররা চায় যে আমি বন্ডটা চেঞ্জ করে আমি শেয়ার নেব, তাহলে আমার লাভ বেশি পাবো। হয়তো বন্ডে বলা আছে 10% হলে সে সুদ পাবে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় 20%, 100%, 500% পর্যন্ত বিনিয়োগকারীরা শেয়ার থেকে পেতে পারে। আবার ঝুঁকিও আছে, ঝুঁকি লস করলে তাকে লস বহন করতে হবে। কিন্তু বন্ড হোল্ডাররা কোনো লসের ভাগে নাই, তার টাকা তাকে দিতেই হবে, কিন্তু বেশি হলেও তা সে নিতে পারবে না। 10% বলছে সুদের হার, তাকে 10%ই সে পাবে। কোম্পানি ওখানে 100%, 1000% প্রফিট করলেও বন্ড মালিকদের কোনো তাতে যায় আসে না, তারা বেশি ক্লেম করতে পারবে না। এই জন্য বলতেছে রূপান্তর যোগ্যতা। অনেক বন্ডের এই ফ্যাসিলিটিস থাকে, চাইলে বন্ড হোল্ডাররা, এটা অবশ্য নির্ভর করে বন্ড হোল্ডারের উপর, সে যদি চাই, ইচ্ছা করে, তাহলে সে শেয়ারে নিতে পারে। কিন্তু ইস্যু করার সময় সেটা যদি সেই সুবিধাটা বলা থাকে, অর্থাৎ যখন ওই বন্ডটা ইস্যু করছে কোম্পানি, তখন যদি বলে থাকে যে এটার রূপান্তরযোগ্য বন্ড, অর্থাৎ ভবিষ্যতে শেয়ারে রূপান্তর করা যাবে, তখনই এটা সম্ভব। আর যদি না বলা থাকে তাহলে এটা পারবে না। তো সুবিধা কি, সুদের হার, এখানে সুদের হারটা নির্দিষ্ট থাকে। তাহলে এখানে বন্ড হোল্ডার বুঝতে পারে যে আমি 6 মাস বা 1 বছর পরে আমি কত টাকা আমার আয় হবে। এটা অপরিবর্তনশীল, লাভ হোক লস হোক এটা সে পাবেই। ঝুঁকি কম, কারণ এই বন্ডের বিপরীতে একটা সম্পদ, স্থায়ী একটা সম্পদ বা অন্যান্য সম্পদ জামানত হিসেবে রাখা হয়। তাহলে তার ঝুঁকি কম, অর্থাৎ কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, প্রথমে ওই সম্পদ বিক্রি করে আগে তাদের টাকাটা দেওয়া হবে, তাহলে তাদের ঝুঁকিটা কম। আবার কি, মুনাফা ও সম্পদের উপর অধিকার, তাদের অধিকার আগে, মালিকরা পাবে পরে। আগে ব্যবসার খরচ টরচ সব বাদ দিয়ে যে লাভটা থাকলো, সেখান থেকে আগে এই বন্ড হোল্ডার বা ডিবেঞ্চার হোল্ডার এদের আগে সুদের টাকাটা দিতে হবে, তারপরে মালিকরা পাবে। আবার ঠিক, আবার যখন, যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, বা কোনো কারণে কোম্পানি অবসায়ন হয়ে যায়, লিকুইডেশন বলে আমরা, যদি বন্ধ হয়ে যায়, সেই সময় কি একটু আগে টাকা পাবে, আগে বন্ড হোল্ডার এবং ডিবেঞ্চার হোল্ডার এদের টাকাটা আগে পরিশোধ করতে হবে, তারপরে পাবে মালিকরা, যদি অবশিষ্ট থাকে লাস্টে। এই জন্য বলতেছে এদের অগ্রাধিকারটা বেশি, কাদের চেয়ে? মালিকদের চেয়ে, শেয়ার হোল্ডারদের চেয়ে এদের সম্পদের উপর অগ্রাধিকারটা বেশি। অসুবিধা কি বন্ডের, বলছে যে এটা কম আয় হার। ওতে অসুবিধা হলো এটাই যে সে তার লাভটা সীমাবদ্ধ। সে ওই 10% বললে 10%ই পাবে, কোম্পানি 1000% প্রফিট করলেও সে বেশি পাবে না। 2 নম্বর কি, নিয়ন্ত্রণ, তার কোনো ভোটাধিকার নাই। সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক, তারা ভোট প্রয়োগ করতে পারে, বোর্ড অফ ডাইরেক্টর, চেয়ারম্যান নির্বাচন করতে পারে। কিন্তু বন্ড হোল্ডার, এদের সে ক্ষমতা নেই, তারা তো ঋণদাতা, তারা কোম্পানির মালিক না, কোম্পানির নিয়ন্ত্রণে তাদের কোনো ভূমিকা নাই। শুধু তারা সুদ পাবে এবং আসল টাকা সময় শেষে যা ফেরত পাবে। যদি না পায়, না দেয়, তাহলে তারা মামলা করে টাকা নিতে পারবে, কিন্তু কোম্পানির নিয়ন্ত্রণ করতে পারবে না, কোম্পানির কোনো সিদ্ধান্তে তারা প্রভাব বিস্তার করতে পারবে না। আচ্ছা, ডিবেঞ্চার কি, ডিবেঞ্চার আর বন্ড একই জিনিস, শুধু পার্থক্য হলো, মৌলিক পার্থক্য হলো ডিবেঞ্চারের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কোনো সম্পদ, স্থায়ী সম্পদ জামানত হিসেবে রাখা হয় না। তা এখন বলতে পারো যে কেন তাহলে ডিবেঞ্চার হিসেবে? তো ডিবেঞ্চার হচ্ছে কি, ওভারঅল কোম্পানির যে অ্যাসেটই আছে সবগুলোর উপরে তার ক্লেম থাকে। অর্থাৎ কোম্পানি যদি লস করে, বন্ধ হয়ে যায়, তাহলে প্রথমে তো বন্ড হোল্ডার এবং ডিবেঞ্চার হোল্ডার এদের টাকাটা আগে পাওনা পরিশোধ করতে হবে, লাস্টে যা যাবে মালিকরা। তো যারা ডিবেঞ্চার কিনে তারা সাধারণত কোম্পানির স্থায়িত্ব দেখে, কোম্পানির গুডউইল কেমন, এগুলো দেখে তারা কেনে। তো এর সুবিধা অসুবিধা কি? এই সুবিধা বন্ডের মতো সেম, নিয়মিত আয় পায়, যেহেতু বলা থাকে ডিবেঞ্চারে কত কত পার্সেন্ট হারে সে পাবে, কতদিন পর পর পাবে, 6 মাস পর পাবে নাকি মাসিক, সাধারণত মাসিক হয় না, এগুলো 6 মাস আর বছরে হয়। নির্দিষ্ট সময়, এটাও নির্দিষ্ট সময় থাকে, কতদিন এর মেয়াদ থাকবে। অসুবিধা কি, জামানতহীনতা, এটা একটা ঝুঁকি। কারণ স্পেসিফিক বন্ডে যেমন স্পেসিফিক একটা সম্পদ মর্টগেজ থাকে, বন্ড হোল্ডাররা জানে যে এই কোম্পানি বন্ধ হলে প্রথমে এই সম্পদটা বিক্রি করে আমাদের টাকাটা দেওয়া হবে। কিন্তু জামানতের ক্ষেত্রে এরকম নির্দিষ্ট থাকে না, জামানত নির্দিষ্ট থাকে না ডিবেঞ্চারের ক্ষেত্রে। ডিবেঞ্চার হচ্ছে কি, কোম্পানির ওভারঅল যে সম্পদ আছে সবার উপরে দায়, সবার উপরে ক্লেম থাকে, কিন্তু নির্দিষ্ট কোনো সম্পদের উপরে নয়।
নিয়ন্ত্রণ, এরাও বন্ড হোল্ডারদের মতো এদেরও কোনো ভোটাধিকার নাই, তারা কোম্পানির নিয়ন্ত্রণে কোনো তাদের ভূমিকা নাই। মুনাফা সম্পদের অগ্রাধিকার সেম বন্ডের মতোই, এদের টাকাটা আগে দিতে হবে, তারপর মালিকরা পাবে। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দীর্ঘমেয়াদী উৎস, শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার। তাহলে আমরা কি দেখলাম, বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে মৌলিক পার্থক্য এক জায়গায়, সেটা কি, বন্ডের ক্ষেত্রে জামানত নির্দিষ্ট থাকে আর ডিবেঞ্চারের ক্ষেত্রে থাকে না। এছাড়া সব বৈশিষ্ট্য এক। এবং এই দুটা বহির্বিশ্বে এই বন্ড এবং ডিবেঞ্চার, বিশেষ স্পেশালি বন্ডটা খুব ব্যাপক হারে প্রচলিত, কিন্তু বাংলাদেশে এটার ব্যবহার খুবই সীমিত, খুব কম সংখ্যক কোম্পানি বন্ড করে, কারণ এখানে বাংলাদেশের কোম্পানিগুলোর উপরে মানুষের আস্থা কম, তারা যে ঋণ দিবে সে ভরসা কম, সেই আস্থা পায় না যে টাকাটা ফেরত পাবে। আচ্ছা, এখন বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে আমরা একটু কথা বলি। বাংলাদেশের শেয়ার বাজার, তাহলে আমাদের জানতে হবে যে শেয়ার বন্ড এগুলো কিন্তু আসলে শেয়ার ইয়ের মাধ্যমে, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কেনা বেচা হয়। তো বাংলাদেশে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তো স্টক এক্সচেঞ্জের কাজগুলো কি? স্টক এক্সচেঞ্জের কাজ হচ্ছে যে যখন একটা কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে, মার্কেটে নাই, কোম্পানি বাজারে ব্যবসা করতেছে 5 বছর ধরে, কিন্তু সে বাজারে পাবলিকের কাছে শেয়ার ছাড়ে নাই, হয়তো যারা মালিক, যারা ডাইরেক্টর হয়েছে তারাই কোম্পানি শেয়ার নিজেরা নিচে নেওয়ার পরে ওই টাকা ইনভেস্ট করছে, করে ব্যবসা চালাচ্ছে। কিন্তু যদি দেখা যায় কোম্পানি অনেক বাড়তেছে, আরো পুঁজির দরকার, তখন তারা কি করে, নতুন শেয়ার ইস্যু করে। তো এই নতুন শেয়ার ইস্যু করলে কার মাধ্যমে করবে? এটা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, নাহলে পাবলিকের কাছে যাবে কিভাবে? তো স্টক এক্সচেঞ্জ এই দায়িত্বটা, এই কাস্টোডিয়ানটা, এই শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের মাধ্যমেই কেনা বেচা হয়। তো প্রাথমিক অবস্থায় শেয়ার ছাড়লেও এটা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে দিয়ে হয়। আবার যেগুলো পুরাতন শেয়ার অলরেডি ছাড়া আছে, সেগুলো স্টক এক্সচেঞ্জে ইনলিস্টেড থাকে, সে- সেখানে কেনা বেচা হয়। আমার কাছে শেয়ার আছে, আমার টাকার দরকার, আমি শেয়ার বিক্রি করে দিয়ে আমি ক্যাশ করে নেবো, অথবা একটা কোম্পানি শেয়ার বেচে আমি আর একটা কোম্পানি কিনবো। এই যে লেনদেন, এই কাজগুলো করে স্টক এক্সচেঞ্জ। তো বাংলাদেশে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, ঢাকা এবং চট্টগ্রাম। তো এখন এখানে কিছু টার্মস আছে, এগুলো আমরা অত ডিটেলসে যাব না, শুধু টার্মস গুলো নিয়ে বোঝার চেষ্টা করব। এখানে বলতেছে সূচক, সূচককে আমরা সবসময় অনেক সময় টিভিতে দেখি যে সূচকের পতন বা সূচক বেড়ে গেছে, অর্থাৎ এগুলো হলো ব্যারোমিটার। আমরা জ্বর মাপার সময় দেখি যে ইয়া থার্মোমিটার লাগায়, এখানে কত তাপ উঠছে, সেটা থেকে বুঝতে পারি যে জ্বরের পরিমাণ কত। তো ঠিক স্টক এক্সচেঞ্জ, ব্যবসা, শেয়ার মার্কেট কেমন করতেছে, অর্থাৎ কোম্পানিগুলো যদি ভালো করে তাহলে শেয়ার মার্কেটের শেয়ারগুলোর দাম বৃদ্ধি পায় নর্মালি। কিন্তু অনেক সময় আবার হুজুকে হয়, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন কারণ থাকে দাম কমাবে হওয়ার, শুধুমাত্র যে কোম্পানি প্রফিট করছে বা লস করছে এই জন্য দাম কমে গেছে তা না, পারিপার্শ্বিক অনেক বিষয় থাকে। তো ওভারঅল আমরা বুঝবো কি করে যে মার্কেট ভালো করতেছে না খারাপ করতেছে ওভারঅল? তখন সূচকের দিকে তাকাতে হয়। তো এই সূচক আবার কয়েকটা ভাগ আছে, একটা হচ্ছে জেনারেল ইন্ডেক্স, ব্রড ইন্ডেক্স, প্রশস্ত সূচক। এখানে সব কোম্পানিগুলো, যতগুলো কোম্পানির লেনদেন হয় তাদের ওভারঅল সূচক এখানে তৈরি করে। সূচক ক্যালকুলেশনের পদ্ধতি আছে, যেমন 6,000, 6,100, হয়তো 100 পয়েন্ট বাড়লো বা 50 পয়েন্ট কমলো, এটাতে যদি বাড়ে সেদিন বুঝতে হবে শেয়ার মার্কেট ভালো গেছে, দাম বাড়ছে সব, আর কমলে বুঝবো শেয়ার মার্কেট খারাপ গেছে। আবার আছে সরিয়া সূচক, অর্থাৎ যারা সরিয়া বেসড কোম্পানি, যেমন ইসলামী ব্যাংক, এই টাইপের যারা হচ্ছে সরিয়া মেনটেন করে, তাদের আলাদা একটা সূচক আছে যে এই যারা ইসলামী চিন্তাধারায় ইয়ে করে তার সেই কোম্পানিগুলো কেমন করতেছে, এটা সেপারেট। আর যেটা প্রশস্ত সূচক, ওইটার মধ্যে কিন্তু সবগুলোই থাকে, সবাই একসাথে, ওর মধ্যে কোনো আলাদা বাছবিচার করা হয় না। আর শরিয়া সূচকের মধ্যে শুধু শরিয়া রিলেটেড, যাতে ইসলামিক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এই টাইপের যারা ইসলামিক তারা কেমন করতেছে তাদের সূচকটা। এরপর আছে ডিএসসি 30 সূচক, অর্থাৎ 30টা কোম্পানি যাদের মূলধন অনেক বেশি, অনেক শেয়ার বেশি, যেমন স্কোয়ার ফার্মা, হ্যাঁ, তারপরে হচ্ছে লাফা সুরমা, এরকম বড় বড় কোম্পানি যেগুলো যেদের অনেক মূলধন, ইসলামী ব্যাংক। তো এরকম 30 ইন্ডেক্স, আর 30টা কোম্পানি। এখানে এই কোম্পানির এই লিস্টটা আবার ইয়া হয়, কোনো কোম্পানি উঠে আবার কোনো কোম্পানি এর মধ্যে বাদ হয়। বাংলাদেশে সাধারণত চেঞ্জ হয় না, কিন্তু বইয়ের বেশি প্রায় চেঞ্জ হয়। যেমন আমেরিকার ক্ষেত্রে SP 500 ইন্ডেক্স। তো এইখানে 30টা কোম্পানির
ওদের, ওরা কেমন করতেছে বাজারে, ওদের শেয়ারের দাম বাড়লো না কমলো, এটা দেখে বোঝা যায় যে ওই কোম্পানি বড় বড় যাদের মূলধন তারা কেমন করতেছে। অর্থাৎ আলাদা আলাদা সেক্টর ওয়াইজ আমরা যদি জানতে চাই যে ক্যাটাগরি ওয়াইজ কোন ধরনের কোম্পানিগুলো ভালো করতেছে, এখান থেকে আমরা একটা ধারণা পেতে পারি। তো আর চিটাগাং, তাহলে এই যে সিটি সেট ইন্ডেক্স নামে চারটি সূচক ব্যবহার করে, তাহলে এইখানে আর একটা সূচক আছে, এই চারটে মিলে আবার কম্বাইন একটা সূচক ব্যবহার করে। ঠিক অনুরূপভাবে চট্টগ্রামের জন্য এরকম সূচক আছে, সকল শেয়ারের জন্য একটা। তারপরে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্স, এখানে যেমন ডিএসসি 30, এখানে হচ্ছে সিলেক্টিভ ক্যাটাগরি, এখানে কয়েকটা ক্যাটাগরি অনুযায়ী কিছু শেয়ার নিয়ে এটা একটা সূচক করে। এখানে আবার 30 ডিএসসি সিএসসি 30 সূচক, এটারও একটা সূচক আছে। তাহলে আমরা দেখলাম যে এগুলো এগুলো এই সূচকগুলো কি, সূচকগুলো আসলে আমাদেরকে ধারণা দেয় যে শেয়ার মার্কেটটা কেমন পারফরমেন্স করতেছে। সে সূচক যদি বাড়ে তাহলে বুঝবো যে ওভারঅল ভালো করতেছে, আর যদি কমে তাহলে বুঝবো যে, তখন কমলে এবারে বুঝতে হবে যে শেয়ারে যারা টাকা খাটাচ্ছে তাদের মাথায় হাত, আর বাড়লে তাদের রমরমা, তাদের শেয়ারের দাম বাড়তেছে, তাদের সম্পদ বাড়তেছে। এখন বিনিয়োগ পদ্ধতি, তাহলে শেয়ার বিনিয়োগ দুই প্রকার, একটা হলো প্রাথমিক বাজার প্রাইমারি মার্কেট, একটা সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি বাজার আমি এর আগে বলেছি, আমি আলোচনার মধ্যে এর মধ্যে বলে ফেলেছি অলরেডি, যে 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 কোম্পানিগুলো ব্যবসা করতেছে মার্কেটে কিন্তু তাদের শেয়ার বাজারে নাই, প্রথম অবস্থায় মার্কেটের শেয়ারটা ছাড়তেছে, সেটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও। ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও, এটাকে প্রাথমিক বাজার। অর্থাৎ এই বাজারে প্রথম শেয়ার বাজারে আসতেছে। আগে লটারি হতো, এখনো হয়, অর্থাৎ যারা লটারিতে যাদের নাম উঠতো তখন তারা এই শেয়ারগুলো পেত। সেকেন্ডারি বাজার কি, যে শেয়ারগুলো অলরেডি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত আছে, বাজারে কেনা বেচা হচ্ছে, সেইগুলো হচ্ছে সেকেন্ডারি বাজার। যেমন স্কয়ার ফার্মার শেয়ার আগে থেকে বাজারে আছে, বাজার মার্কেটে কেনা বেচা হচ্ছে। ডাচ বাংলা শেয়ার আছে বাজারে আগে থেকে, কেনা বেচা হচ্ছে, এগুলো সেকেন্ডারি বাজার। আমি চাইলেই, আমার যদি বিও অ্যাকাউন্ট খোলা থাকে, একটা অ্যাকাউন্ট খুলতে হয় শেয়ারের জন্য, সেটাকে বিও অ্যাকাউন্ট বলে। আমার বিও অ্যাকাউন্ট খোলা থাকলে আমি ব্রোকারেজ হাউস বলে যারা এই শেয়ারটা কেনা বেচা করে, তো তাদের মাধ্যমে আমি শেয়ারটা কিনতে পারি। আমি চাইলে স্কয়ার ফার্মার কিনতে পারি 10টা শেয়ার বা 100টা শেয়ার, সিঙ্গারের কিনতে পারি, যে কোনো যেগুলো বাজারে আছে, এটা হলো সেকেন্ডারি। আর প্রাথমিকটা কোনটা, বাজারে নাই, নতুন কোম্পানি একটা এক্স ওয়াই জেড নামে নতুন একটা কোম্পানি আসছে, সে সে হয়তো 5 বছর ধরে ব্যবসা করতেছে কিন্তু বাজারে সে শেয়ার ছাড়ে নাই, এই প্রথমবার সে মার্কেটে শেয়ার ছাড়তেছে, তখন এটাকে বলা হবে প্রাথমিক। এই শেয়ারটা তখন কি হয়, তারা ইনলিস্টেড করে করে জনগণের কাছে শেয়ার বিক্রির জন্য প্রস্তাব দেয়, ফর্ম ছাড়ে, জনগণ তখন আবেদন করে, যদি আবেদন বেশি হয়ে যায় তখন লটারির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়। এটা হচ্ছে প্রাথমিক বাজার। তো প্রাথমিক আর সেকেন্ডারির মধ্যে পার্থক্য কি, যে মূল পার্থক্য হচ্ছে প্রাথমিক শেয়ার এটা হলো বাজারে ছিল না, কোম্পানি ছিল কিন্তু বাজারে শেয়ার ছাড়া ছিল না, প্রথম অবস্থায় বাজারে শেয়ার ছাড়তেছে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, সেটা হলো প্রাথমিক। আর সেকেন্ডারি কোনটা, যে আগের থেকেই সে ইনলিস্টেড কোম্পানি, শেয়ার স্টক এক্সচেঞ্জে ইনলিস্টেড আছে সে আগের থেকে, কিন্তু সেই পুরাতন শেয়ারই কেনা বেচা হচ্ছে, সেটা হলো সেকেন্ডারি বাজার। লভ্যাংশ, লভ্যাংশ নীতি। লভ্যাংশ কি, আমরা বলেছি যে যারা যারা শেয়ার হোল্ডার তারা কি পায়, লভ্যাংশ পায়। তো লভ্যাংশ দেওয়ারও কোম্পানিগুলো একটা নীতি, তারা একটা নিয়ম, একটা নীতি মেনে চলে, যাতে কোম্পানিটার উপরে মানুষের আস্থা থাকে, যারা বিনিয়োগকারী, যারা ওখানে বিনিয়োগ করে শেয়ার কিনে বা বন্ড কিনে বা ডিভিডেন্ড, তারা দেখে যে ওই কোম্পানিটা কেমন, তা পলিসি, তাদের নীতিটা কেমন, লভ্যাংশ কেমন ভাবে দেয়। তো এইখানে লভ্যাংশের মধ্যে সাধারণত দুইটা ভাগ আছে, যে দুইটা ভাবে লভ্যাংশ দেয়, একটা হলো নগদ লভ্যাংশ, একটা হলো স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার, আমরা এর আগে আলোচনা করে এসেছি বোনাস শেয়ার। তো নগদ লভ্যাংশ কোনটা, নগদ লভ্যাংশ হচ্ছে যে কোম্পানি যে আয়টা করেছে সে আয়ের কিছু অংশ নগদ দিয়ে দেয়, ক্যাশ টাকা, ব্যাংকের মাধ্যমে। এখন কথার কথা, তোমার কাছে যদি সিঙ্গার কোম্পানির 100টা শেয়ার থাকে, এখন সিঙ্গার কোম্পানি বছর শেষে যদি সিদ্ধান্ত নেয় যে 20% হারে 20% হারে 20% হারে সে ইয়া দিবে,
ক্যাশ ডিভিডেন্ড দিবে। তাহলে তোমার 20টা শেয়ার যদি থাকে এবং 20টা শেয়ার এক একটা যদি 10 টাকা করে হয়, তাহলে 20টা শেয়ারের দাম 200 টাকা, তাহলে 200টার তুমি 20%, এইভাবে তুমি হিসাব করে টাকা তোমাকে দিবে। যদিও ট্যাক্স কাটে, সেটা তো নগদ লভ্যাংশ। আর একটা হলো স্টক বা বোনাস শেয়ার। তো বোনাস শেয়ারের ক্ষেত্রে কি করে, যে নগদ টাকা না দিয়ে শেয়ার দেয়, বলে 10% বোনাস শেয়ার দেওয়া হলো। তার মানে কি, যার 100টা শেয়ার আগের থেকে আছে সে আরো 10টা শেয়ার নতুন করে পাবে, তো কোনো টাকা দেওয়া লাগবে না। এটা হচ্ছে বোনাস শেয়ার। এবার আসছে লভ্যাংশ নীতি। লভ্যাংশ নীতিটা কি? তো লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে সাধারণত কোম্পানিগুলো একটা ইচ্ছা করলে প্রতি বছর লভ্যাংশ তারা বোনাস শেয়ার দিতে পারে না। দিলে পারা কি হয়, শেয়ারের সংখ্যা বেড়ে যায়। তখন ভবিষ্যতে শেয়ার প্রতি আয়, ইপিএস বলি আমরা, সেটা কমে যায়। কারণ মালিক বেশি হয়ে গেলে তখন আয় তাদের ভাগে কম পড়ে যাবে। এই জন্য সবসময় তারা যে বোনাস দেবে তা না, ক্যাশটাই বেশিরভাগ কোম্পানি দেয়, বোনাস খুব কম দেওয়া হয়। তো এখানে ক্যাশ দিলে কিভাবে দিবে? প্রতি বছর কি সমান দিবে, নাকি একটা আয়ের পোর্শন দিবে? এই যে নীতিমালাগুলো, এটাই হচ্ছে নীতি, লভ্যাংশের নীতি কিভাবে দেবে। প্রথম হচ্ছে স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। এক্ষেত্রে একটা স্থিতিশীল একটা নীতি অবলম্বন করে, অর্থাৎ কোম্পানি টার্গেট নেয় যে আমরা প্রতি বছর হয়তো টার্গেট নিল আমরা 10% করে দিব। কিন্তু কোনো বছরে হয়তো লাভ বেশি হয়েছে, 12% হয়েছে কোম্পানির। কোনো বছরে যা হয়তো 8% হয়েছে, কিন্তু যে বছর বেশি হবে সে বছর কিন্তু বেশি লাভ দিবে না, সে বছর বেশি লাভ দিবে না। আবার যে বছর কম হয়েছে লাভ, সেই বছরও কিন্তু কম দিবে না, তারা ওই 10%ই মেনটেন করবে। অর্থাৎ তারা তখন এই একটা ডিভিডেন্ড ইকুইলাইজেশন ফান্ড, এরকম একটা ফান্ড মেনটেন করে। যে বছর প্রফিট বেশি হয় তারা ওই প্রফিটের একটা অংশ রেখে দেয়, যে বছর প্রফিট কম হয় তখন সেখান থেকে আবার টাকা নিয়ে লভ্যাংশটা সমান হারে দেয়। তাই বলতে এটা স্থিতিশীল টাকা লভ্যাংশ, অর্থাৎ এখানে নগদ টাকা দিবে কিন্তু একটা স্থিতিশীল পর্যায়ে, অর্থাৎ 10% বা এটাকে বলতেছে। যেমন এখানে বলছে একটা কোম্পানি প্রতি বছর শেয়ার প্রতি 10 টাকা করে লভ্যাংশ দিলে এটাকে স্থিতিশীল লভ্যাংশ নীতি বলা হয়। এটা তার পলিসি, সে প্রতি বছর 10 টাকা করে দিবে, কোনো বছর লাভ কম হোক আর বেশি হোক। আচ্ছা, 2 নম্বর হলো লভ্যাংশ প্রদানের অনুপাত নীতি। অনুপাত নীতি কেমন? এখন কোম্পানি কিন্তু তার আয়ের পুরো অংশটাই কিন্তু ডিভিডেন্ড আকারে দেয় না, কিছুটা আবার বিনিয়োগ করে, যেটাকে আমরা রিটেন আর্নিংস বলি। তো এখন যদি এরকম পলিসি করে যে কোম্পানি যদি 100 টাকা প্রফিট হয় বছরে, তাহলে সে সিদ্ধান্ত নিল যে আমরা 60% আমি ডিভিডেন্ড আকারে দিব, আর 40% আমি কি করব, পুনঃবিনিয়োগ করব। তাহলে যে বছরে একশো 100 কোটি প্রফিট করবে সে তখন 60 কোটি টাকা লাভ হিসাবে, লভ্যাংশ হিসাবে দিবে ইয়াদের কাছে। 60%, তার পলিসি হলো 60% দিবে। তাহলে 60% দিলে দিলে 100 কোটি টাকা লাভ করলে তখন 60 কোটি দিবে লভ্যাংশ, আর 40 কোটি পুনঃবিনিয়োগ করবে। ঠিক এইভাবে যদি কোনো বছর 200 কোটি টাকা লাভ করে, তাহলে 60% করলে 120 কোটি, 120 কোটি সে লভ্যাংশ দিবে, আর আশি 80 কোটি সে, 40%, 80 কোটি সে পুনঃবিনিয়োগ করবে। এটাই হচ্ছে অনুপাত। অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট, আগেরটা যেমন ছিল বললো 10% হারে আমি প্রফিট দেবো, অর্থাৎ 100 টাকায় 10 টাকা করে দেবো। আর এবার কিন্তু তা না, এখানে বলছে প্রফিটের 10%, কথার কথা বললো যে প্রফিটের আমি 10% দিব বা প্রফিটের 50% দিব। তাহলে যে বছর প্রফিট বেশি হবে সে বছর ডিভিডেন্ড বেশি হবে, আর যে বছর প্রফিট কম হবে সে বছর ডিভিডেন্ড কম হবে। কারণ এটা নির্দিষ্ট রেট না, এটা প্রফিটের একটা অংশ, তাই বলতেছে এটা অনুপাত। গতে বলছে স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি। এটা কিরকম? তো এ কয়ের আর ক্ষয়ের মিশ্রণ, ক আর ক্ষয়ের মিশ্রণ কিরকম? অর্থাৎ এখানে বলছে যে একটা মিনিমাম একটা থ্রেশহোল্ড থাকে যে 10% সে দিবেই। কিন্তু কোনো বছর যদি প্রফিট অতিরিক্ত বেশি করে তখন সে করতে পারে, বলতে পারে যে আমরা অতিরিক্ত প্রফিট হলে তখন সে অতিরিক্ত প্রফিটের আবার হয়তো 5% আমরা অতিরিক্ত আবার দিব লভ্যাংশ। তাহলে দুইটা থাকলো, একটা একটা হলো মিনিমাম একটা স্ল্যাব আছে যে এটা সে দিবেই, এবং অতিরিক্ত দিবে যদি কোনো বছর প্রফিট বেশি হয়, তাহলে একটা পার্সেন্টেজ, তার আবার একটা পার্সেন্টেজ ডিভিডেন্ড আকারে দিবে। এটা হচ্ছে স্থির লভ্যাংশ। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের আসলে আলোচনা। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? মেনলি আমরা আজকে বন্ড এবং ডিবেঞ্চার এটা নিয়ে আলাপ করলাম, এবং লভ্যাংশ প্রদানের নীতি।
এবং সূচকগুলো নিয়ে কথা বললাম। তাহলে আমরা একটু রিক্যাপ করি যদি। রিক্যাপের মধ্যে তাহলে আমরা শিখলাম বন্ড কি। বন্ড হচ্ছে একটা ঋণ দলিল, যেটার মাধ্যমে, এটা একটা অর্থসংস্থানের একটা মাধ্যম, যে বন্ড ইস্যু করে কি করা হয়, দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করা হয়। এবং যারা বন্ড কিনে তাদেরকে ঋণদাতা বলা হয়, কারণ এটা একটা ঋণ ইনস্ট্রুমেন্ট। এটা একটা এই দলিলটা হচ্ছে একটা ঋণ দলিল। শেয়ারটা কিন্তু মালিকানার দলিল, বন্ডটা হচ্ছে ঋণ দলিল, ডিবেঞ্চারটা হচ্ছে ঋণ দলিল। তাহলে বন্ড আর ডিবেঞ্চার একই। এর কি কি থাকে? এর একটা নির্দিষ্ট সুদের হার থাকে, এবং একটা বন্ড বা একটা ডিবেঞ্চারের ফেস ভ্যালু বলে, মূল্যমান 1,000 টাকা দাম নাকি কত টাকা। তাহলে 1,000 টাকা করে হলে, যে যদি কেউ 5টা কিনে, তাহলে তাকে 5,000 টাকার বেনিফিট দিবে হিসাব করে। এবং এখানে কতদিন পর পর লভ্যাংশটা দেওয়া হবে, 6 মাস পর পর নাকি 1 বছর, এটাকে বলা হয় কুপন পেমেন্ট। আর যে রেটটা লেখা থাকে সেটাকে বলা হয় কুপন রেট। এগুলো টার্মগুলো পরে তোমরা শিখবা, এটা ডিটেলস টার্মে। জাস্ট বেসিক জিনিস হচ্ছে বন্ড এবং ডিবেঞ্চার দুইটা ঋণ দলিল। এটা এটা ঋণ উৎস, দীর্ঘমেয়াদী কোম্পানির অর্থসংস্থান, এটা হচ্ছে ঋণের উৎস। এবং বন্ড আর ডিবেঞ্চারের মধ্যে বেসিক পার্থক্য হলো যে বন্ডের ক্ষেত্রে এটা নির্দিষ্ট একটা সম্পদ জামানত হিসাবে রাখা হয়, অর্থাৎ বন্ড হোল্ডার দ্বারা নিশ্চয়তা পায় যে কোম্পানি যদি ফেল করে তাহলে তাদের টাকা ওই সম্পদটা বিক্রি করে আগের টাকা দেওয়া হবে। আর ডিবেঞ্চারের ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট সম্পদ উল্লেখ থাকে না। ইন জেনারেল কোম্পানি যদি ফেল করে, ঋণদাতা হিসেবে তাদের টাকাটা বন্ড হোল্ডারের পরে হচ্ছে অবস্থান ডিবেঞ্চার হোল্ডারের, তাদের এদের ঝুঁকিটা একটু বেশি, বন্ড হোল্ডারদের ঝুঁকিটা একটু কম, কিন্তু দুইটা বৈশিষ্ট্য সেম। এবং এখানে দেখেছি যে এদের ঝুঁকি আছে কি, ঝুঁকি কম সাধারণত। যারা শেয়ার হোল্ডার তাদের ঝুঁকিটা হলো কি, লাভ হতেও পারে, লস হতেও পারে, এবং তাদের কোম্পানি বন্ধ হলে সে টাকা ফেরত নাও পেতে পারে। কিন্তু বন্ড হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার, তাদের টাকা মালিকদের আগে তাদেরকে দিতে হবে। সম্পদ বিক্রি করে আগের টাকা তাদের টাকা দিতে হবে, তারপরে মালিকরা পাবে যদি কোম্পানি বন্ধ হয়ে যায়। তাহলে তাদের অগ্রাধিকারটা বেশি, তাদের ঝুঁকিটা কম বন্ড আর ডিবেঞ্চার হোল্ডারদের। সেক্ষেত্রে বন্ডের আরো ঝুঁকি কম, ডিবেঞ্চারের একটু ঝুঁকি বেশি, কারণ তার নির্দিষ্ট কোনো সম্পদ জামানত হিসেবে থাকে না, বন্ডের ক্ষেত্রে থাকে, নির্দিষ্ট সুদের হার থাকে। এবং এটার একটা অসুবিধা কি, এরা আয়টা সীমাবদ্ধ, অর্থাৎ কোম্পানি ভালো প্রফিট করলেও বন্ড হোল্ডার বা ডিবেঞ্চার হোল্ডাররা বাড়তি সুদ ক্লেম করতে পারবে না। ওখানে 10% যদি লেখা থাকে তারা 10%ই পাবে। কোম্পানি 1,000% প্রফিট করলেও তাদের যায় আসে না, আবার লস করলেও তাদের যায় আসে না। তারা তারা হচ্ছে ঋণদাতা, লাভ হলো না লস হলো এদিকে তাকাবে না, তার টাকা সে সময় মতো সুদ চাবে এবং মেয়াদ শেষে টাকা ফেরত চাবে। আচ্ছা, তাহলে বাংলাদেশের শেয়ার বাজারগুলো বললাম যে ঢাকা দুইটা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ। এবং এই সূচকগুলো কি, সূচকগুলো আসলে ব্যারোমিটার, এটা দেখে বোঝা যায় যে শেয়ার মার্কেট কেমন করতেছে, ওভারঅল কোম্পানিগুলো পারফরমেন্স কি, এটা এটা বোঝা যায়। তো এখানে কয়েকটা সূচক আছে, আমরা তো আলোচনা করলাম। ব্রড ইন্ডেক্স, এটা সব কোম্পানিগুলো মিলে যে সূচকটা। আর কিছু আছে শরিয়া শুধু ইসলামী, কিছু আছে 30, অর্থাৎ 30টা বড় বড় কোম্পানির তাদের পারফরমেন্স কেমন। এভাবে দুইটা ক্ষেত্রে করা হচ্ছে। এবং শেয়ারের বিনিয়োগ পদ্ধতি কি, দুইটা বাজার, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারি বাজারটা কোনটা, যে কোম্পানি বাজারে আছে, ব্যবসা করতেছে তারা, কিন্তু তাদের শেয়ার মার্কেটে নাই, ফার্স্ট টাইম শেয়ার মার্কেটে আসতেছে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, সেটাকে বলছে প্রাইমারি বাজার। সেটা আমরা বলি ইনিশিয়াল পাবলিক অফারিং, প্রাথমিক প্রস্তাব, প্রাথমিক ভাবে টাকাটা সংগ্রহ করছে। এটা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, এটা লটারি আকারে অ্যাপ্লাই করতে হয় যারা কি নিতে চায়। তারপর তারা কোম্পানি, যদি অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি হয় তখন লটারি করে, আর যদি কম হয় তাহলে তো সবাই পেয়ে যায়। আর সেকেন্ডারি বাজার, যে 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 কোম্পানির শেয়ার অলরেডি বাজারে আছে, কেনাকাটা চলতেছে, হাত বদল হচ্ছে, একজন বেচতেছে আর একজন কিনতেছে, এটা হলো সেকেন্ডারি বাজার। লভ্যাংশ কি, লাভের যে অংশটা শেয়ার মালিকদেরকে দেওয়া হয় সেটা লভ্যাংশ। আর লভ্যাংশ নীতিটা কি, যে নিয়ম অনুযায়ী কোম্পানি দেয়, একটা নীতি সে অনুসরণ করে, কয়েকটা নীতি তারা মানে। তার মধ্যে আমরা দেখলাম একটা লাভটা দুই ভাবে দেয়, একটা হচ্ছে নগদ লভ্যাংশ, একটা বোনাস শেয়ার। বোনাস শেয়ার হচ্ছে কি, নগদ টাকা না দিয়ে শেয়ার দিল, 100টা যার শেয়ার আছে তাকে বললে সে 10% পাবে, অর্থাৎ 10 টাকা শেয়ার নতুন করে পাবে বছর শেষে। আর যদি ক্যাশ ডিভিডেন্ড দেয় তখন 10%। ক্যাশ ডিভিডেন্ড মানে কি, যার 100 টাকার শেয়ার আছে সে পাবে 10 টাকা। তাহলে এটা হলো লভ্যাংশ প্রদানের মাধ্যমে, একটা হলো নগদ, একটা হলো বোনাস বা স্টক লভ্যাংশ। নীতি কি, নীতি হলো এখানে তিনটা, একটা হলো স্থিতিশীল
টাকা লভ্যাংশ, অর্থাৎ 10% বা 15% এরকম নির্দিষ্ট করে দেয়, এত পার্সেন্ট হারে প্রতি বছর প্রফিট ডিভিডেন্ড দিবে। এটা হলো অ্যামাউন্টটা ফিক্সড করা, রেটটা। কোম্পানি যতই প্রফিট করুক তার সাথে সাথ নাই, বললো যে 10% করে দেওয়া হবে। কোম্পানি কোনো বছর যদি প্রফিট কম করে তাও 10% দেয়, কোনো বছর বেশি করলেও 10% দেয়, একটা ফান্ড সৃষ্টি করে মেনটেন করে। আর একটা হলো লভ্যাংশ প্রদান অনুপাত নীতি। অনুপাত নীতিটা কি? এটা কোনো ফিক্সড না। কি অর্থে ফিক্সড? এখানে ওরা পলিসি নেয় যে যা প্রফিট করবে তার হয়তো 60% বা 70% তারা দিবে লভ্যাংশ হিসেবে, আর 30% ব্যবসায় বিনিয়োগ করবে বা 40% ব্যবসায় বিনিয়োগ করবে। তাহলে যে বছর প্রফিট বেশি হবে সে বছর ডিভিডেন্ডও বেশি হবে, যে বছর প্রফিট কম হবে ডিভিডেন্ড কম হবে। এটা হচ্ছে ডিভিডেন্ডের লাভের উপর, ওভারঅল লাভের উপরে নির্ভর করে। আর একটা হলো স্থিতির প্লাস অতিরিক্ত, অর্থাৎ ক আর ক্ষয়ের সংমিশ্রণ। একটা অংশ তারা বলে দিল যে এটা মিনিমাম এটা দিবে প্রতি বছর, আর যদি বেশি প্রফিট করে কোম্পানি তাহলে বললো যে আরো 5% বা 10% সে অতিরিক্ত প্রফিট থেকে দেওয়া হবে। এটাই হলো স্থির লভ্যাংশ প্লাস অতিরিক্ত। এই ছিল আজকে আমার আলোচনা। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবা, এবং যদি তোমাদের আরো কোনো স্পেসিফিক চাহিদা থাকে সেটা জানাবা, আমি সময় মতো সেই ভিডিওগুলো আপলোড করব। এবং যদি তোমাদের মধ্যে কেউ লাইভ ক্লাস করতে চাও, শুধু অ্যাকাউন্টিং না বা ফিন্যান্স না, কমার্সের যে কোনো সাবজেক্ট, আশা করি আমি ভালো করে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো এবং লাইভ ক্লাসের সুযোগ আছে। যদি তোমরা কেউ আগ্রহী হও আমাকে জানাবা, তাহলে আমি তোমাদের টাইম শিডিউল ঠিক করে দেব। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা এবং আমার সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা, এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার দিবা, যাতে করে আমার এটার প্রচার পাই, সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লেসন। আশা করি তোমাদের এটা উপকারে আসবে। আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি সব সাবজেক্ট পড়াবা?